আমিরাতে ড্রোনের আঘাতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির। শর্ত ছাড়াই 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধবন্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সংঘাতে জড়াবে না যুক্তরাজ্য। পাল্টাপাল্টি হামলার সমাপ্তি চায় ইরানও। We had regime change already. We've knocked out one regime, then we knocked out the second regime. Now we have a group of people that are very different. ফিলিস্তিনি স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা ইসরায়েলের। গাজার মতো ধ্বংসযজ্ঞের হুঁশিয়ারি। দক্ষিণাঞ্চলে তেল আবিবের হামলায় নিহত 8, পাল্টা আঘাতের দাবি হিজবুল্লাহর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। কোনো ধরনের সমঝোতা ছাড়াই আগামী 2-3 সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধবন্ধে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিরতি নয়, বরং যুদ্ধের সমাপ্তি চায় তেহরান। ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ হলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মধ্যেই গুগল, মাইক্রোসফট, অ্যাপল সহ 18টি মার্কিন কোম্পানিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে সংযুক্ত আরব আমিরাতে বিধ্বস্ত ড্রোনের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা। মধ্যপ্রাচ্য সংঘাতে রাজনৈতিক দ্বন্দ্বের বলি হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ইরানের ড্রোন প্রতিরোধের সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে নিহত হয়েছেন এক বাংলাদেশি নাগরিক। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলায় বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে। হামলার জন্য ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়াও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তালিকায় রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা ও বোয়িং। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের বিমান হামলার দাবি করেছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে তেহরানের তৌফিক দারু ফার্মাসিউটিক্যাল কাঁচামাল উৎপাদন কেন্দ্রে হামলা চালায় তেল আবিব। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় হামলাটি দেশের চিকিৎসা সরবরাহ ব্যবস্থায় বড় আঘাত। পররাষ্ট্র মন্ত্রণালয় একে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। যদিও ইসরায়েলের দাবি এই স্থাপনাটি সামরিক গবেষণায় যুক্ত ছিল, তবে তারা কোনো প্রমাণ দেয়নি। একই সঙ্গে ইরানের ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, বরং যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা হয়েছে, তবে যুদ্ধবিরতি বিষয়ে কোনো সমঝোতা হয়নি। একই সঙ্গে তিনি জানান, ওয়াশিংটনের প্রতি তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে, পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা পেলেই কেবল ইরান যুদ্ধ বন্ধ করবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে, তাই এই অঞ্চলে তাদের আর বেশি দিন থাকার প্রয়োজন হবে না। এরপরই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আগামী 2-3 সপ্তাহের মধ্যেই কোনো ধরনের চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, তেহরানের কাছে এখন আর কোনো পারমাণবিক অস্ত্র নেই। And we had regime change already. We've knocked out one regime, then we knocked out the second regime. Now we have a group of people that are very different. They're much more reasonable, I think much less radicalized. We've had regime change. We're dealing with people that are much more rational, and it's amazing what we've done. ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এখনও ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা ইরানের রয়েছে, তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয় বলে দাবি তার। ইরানের আঞ্চলিক মিত্ররা আর ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার হুমকি নয় বলেও জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে সংসদ অধিবেশনের খবর। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এবং বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল এজেন্সিয়াল সেল, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। জিআইটি গঠনের পর অগ্রাধিকার প্রাপ্ত মামলাগুলো অগ্রগতি নিম্নরূপ। মাননীয় স্পিকার, যেই নিম্নরূপ এটি পঠিত বলিয়া গণ্য করিতেছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। জনাব মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের তথ্যবহুল উত্তর দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরে বড় বড় মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি মাধ্যমে দেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরের এক জায়গায় বলেছেন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে ইতিমধ্যে 141টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে 25টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে এবং 6টি মামলার রায় হয়েছে। মাননীয় স্পিকার, এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারকৃত মামলাগুলোর মধ্যে যেগুলি এখনও চার্জশিট হয়নি, উক্ত মামলাগুলোর দ্রুত চার্জশিট প্রদান সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম সরকার গতিশীল করবে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার সম্পূরক প্রশ্নের জন্য। আপনি যেটি করেছেন, এক কথায় যদি বলতে হয়, এটি জনগণের অর্থ, এবং যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কাজেই এই ব্যাপারে যেভাবেই হোক, যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ছিলাম সংসদ অধিবেশনের প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আবারও আন্তর্জাতিক খবর। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের আর কোনো মাথা ব্যথা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ তেলের জন্য হরমুজের উপর নির্ভরশীল, তাদের হাতেই পরিস্থিতি কার্যত ছেড়ে দিয়েছেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও দাবি করেন, হরমুজ প্রণালী কেবল যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়, মিত্রদেরও এগিয়ে আসতে হবে। হরমুজ প্রণালীর নিরাপত্তা সহ ইরান যুদ্ধ বন্ধে 5 দফা উদ্যোগের ঘোষণা দিয়েছে চীন ও পাকিস্তান। বন্ধ হরমুজ প্রণালী খোলার জন্য বেশ কিছুদিন ধরেই পশ্চিমা দেশগুলোর কাছে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশই তার ডাকে সাড়া দেয়নি। তবে এখন হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের আর কোনো মাথা ব্যথা নেই। নিউ ইয়র্ক পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিতে দিয়েছেন ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। বলেন, যারা হরমুজ প্রণালী ব্যবহার করছে তারাই বরং গিয়ে খুলুক। তেলের নিয়ন্ত্রণ যাদের হাতে, হরমুজ প্রণালী খুলে গেলে তারা খুশি হবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প মিত্র দেশগুলোকে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী খোলার দায়িত্ব শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নয়। তিনি যুক্তরাজ্য ও অন্যান্য দেশকে নিজেদের তেলের জন্য লড়াই করার আহ্বান জানান। এর আগে একই সুরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, আন্তর্জাতিক বিধি অনুযায়ী বাণিজ্যিক জলপথ দীর্ঘ সময় বন্ধ রাখা যায় না। ফলে আজ না হলেও কাল হরমুজ প্রণালী খুলে দিতে হবে ইরানকে। তাই তারা বিষয়টি নিয়ে চিন্তিত নন। অভিযান শেষ হলেই হরমুজ প্রণালী খোলা হবে, কারণ ইরান আন্তর্জাতিক আইন মেনে বাণিজ্যিক জলপথে বাধা দেবে না, অথবা বিশ্বের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যে এটি খোলা থাকবে। যেভাবেই হোক এটি খোলা থাকবে। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হরমুজ যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয়, এর সুরক্ষায় মিত্রদেরও এগিয়ে আসতে হবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে 5 দফার একটি যৌথ শান্তি প্রস্তাব প্রকাশ করেছে পাকিস্তান ও চীন। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বেইজিং সফরে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর এই প্রস্তাব ঘোষণা করেন। একই সঙ্গে হরমুজ প্রণালী সহ অবরুদ্ধ নৌপথগুলো নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। দুই দেশই একমত হয়েছে যে সংলাপ ও কূটনীতি সংঘাত নিরসনের একমাত্র কার্যকর পথ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফিলিস্তিনি স্টাইলে লেবানন দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে তিনি জানান, বাস্তুচ্যুত লেবাননের বাসিন্দাদের তাদের নিজ গ্রামে ফিরতে বাধা দেওয়া হবে এবং গাজার মতো জাতিগত নিধন ও ধ্বংসযজ্ঞের একটি মডেল প্রয়োগ করা হবে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ অন্তত 8 জন নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোয় নতুন করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ।
ইরান যুদ্ধের আড়ালে লেবাননকে আরেক গাজায় পরিণত করার ধূর্ত পরিকল্পনা করছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবারও লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। লেবাননের নাবাতির জেপচিত ও কাফরা শহরে এই হামলা চালানো হয়। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের সাফেদ শহরের অদূরে অবস্থিত বেরিয়া ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র সংঘাতের শঙ্কায় দেশটির দক্ষিণাঞ্চল থেকে সরে গেছে লেবাননের সেনা সদস্যরা। ফিলিস্তিনের মতো করে লেবানন দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। বলেন, যুদ্ধ শেষ হলেও লেবাননের দক্ষিণে লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ রাখবে ইসরায়েল। আরও হুঁশিয়ারি দেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত 6 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে না। লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামের সব বাড়িঘর গাজার রাফা এবং বেথ হেনুন মডেলের মতো সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান কাটস। সিরিয়া এবং গাজায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে লেবাননেও তাই নেওয়া হবে। আইডিএফ শত্রু এলাকার ভেতর থেকে বাসিন্দা ও কমিউনিটিগুলোকে রক্ষা করবে। আমরা উত্তরাঞ্চলের জনগণকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা ঠিক তাই করব। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইন্দোনেশিয়ার 2টি শান্তিরক্ষী বাহিনীর গাড়ি হামলার ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন হিজবুল্লাহকে দায়ী করেছেন এই হামলার জন্য। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইরান যুদ্ধের আড়ালে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা। খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় একের পর এক বিমান হামলা, একদিনে নিহত 6। মৃত্যুদণ্ডের আইন পাশে আতঙ্কে ফিলিস্তিনি। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ হলেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে নির্বাচন ও ডাকযোগে ভোট প্রদান সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরানের সব নেতাকে শেষ করে দেওয়া হয়েছে, তাই যুক্তরাষ্ট্র চায় নতুন নেতৃত্বে ইরানের শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে, ফলে দাম আকাশচুম্বী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম বেড়ে $4 পৌঁছেছে, কোথাও কোথাও তার চেয়েও বেশি। কোভিড মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এটি যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানির সর্বোচ্চ মূল্য। ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়েই জ্বালানির এই সংকট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও উপলক্ষ্যটা ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডাকযোগে ব্যালট পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করা, কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসে ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গ। ট্রাম্প জানান, ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলেই দ্রুত কমে যাবে তেলের দাম। এর আগে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বারবার ইরানের সাথে যুদ্ধ বন্ধের সময়সীমা ঘোষণা করলেও তা কার্যকর হয়নি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের এই নতুন সময়সীমা কবে এবং কিভাবে কার্যকর হয় তা দেখার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অস্থির জ্বালানি তেলের বাজার। সংঘাতের আঁচ লেগেছে আফ্রিকার দেশগুলোতেও। পরিস্থিতি সামাল দিতে এপ্রিল মাসের জন্য জ্বালানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। তবে এই স্বস্তি কতদিন টিকবে তা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। অন্যদিকে তেলের দাম দ্বিগুণ হওয়ার আতঙ্কে প্রতিবেশী দেশ লেসোথোতে চলছে হাহাকার।
দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ায় বড় সংকটে পড়েছে দেশটি। চাপ সামলাতে ট্রেড ইউনিয়ন ও ব্যবসায়ী সংগঠনের দাবির মুখে 1 মাসের জন্য জ্বালানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে সরকার। এতে সরকারের রাজস্ব হারাবে প্রায় 600 কোটি র্যান্ড। এই স্বস্তি আমাকে খুব একটা আশ্বস্ত করছে না। এটা কতদিন স্থায়ী হবে? হয়তো কিছুদিনের জন্য দাম খুব একটা বাড়বে না, কিন্তু এরপর যখন 1 লাফে 2, 3 বা 5 র্যান্ড বেড়ে যাবে তখন কি হবে? আমি স্বস্তির চেয়ে বেশি উদ্বেগের মধ্যে আছি। শুল্ক কমানোর ফলে লিটার প্রতি 3 র্যান্ড ছাড় পাবেন গ্রাহকরা। তবুও এপ্রিলে পেট্রোলের দাম 15% এবং ডিজেলের দাম 40% পর্যন্ত বাড়তে পারে। এমন পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবহন শ্রমিক ও সাধারণ চালকদের। আশা করছি সরকার যেমনটা বলেছে তেলের দাম খুব বেশি বাড়বে না। যদিও সামান্য বাড়ে তবে হয়তো টিকে থাকা সম্ভব হবে, কিন্তু আপাতত আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। তবে বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক সংকটে সরকারের এমন পদক্ষেপ নতুন নয়। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময়ও একই পথে হেঁটেছিল প্রশাসন, যা সংকটকালে সাধারণ মানুষের প্রত্যাশা বাড়িয়ে দেয়। স্বভাবতই সাধারণ মানুষের মনে একটি প্রত্যাশা তৈরি হয়েছে যে সংঘাত যদি আরো বাড়ে তবে সরকার আবারও কোনো না কোনো ব্যবস্থা নেবে। 2022 সালে ইউক্রেনের যুদ্ধের সময়ও শুল্ক কমানো হয়েছিল, যার পুনরাবৃত্তি এখন আমরা দেখছি। সীমান্তের উপারে লেসোতোর রাজধানী মাসেরুতে চিত্রটা আরও ভয়াবহ। এপ্রিলে কেরোসিনের দাম দ্বিগুণ হতে পারে এমন গুজবে ডিলার পয়েন্টগুলোতে ভিড় করছে শত শত মানুষ। শেষ সম্বলটুকু দিয়ে তারা সংগ্রহ করার চেষ্টা করছেন রান্নার জ্বালানি। আমরা কেরোসিনের জন্য লাইনে দাঁড়িয়েছি। শুনেছি আজ রাত থেকেই দাম 100% বাড়বে, তাই পকেটে যা আছে তা দিয়েই শেষবার সস্তায় জ্বালানিটুকু কিনে রাখতে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে মে এবং জুন মাসেও শুল্ক ছাড়ের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে আমদানি নির্ভর দেশগুলোর জন্য বিশ্ববাজারের এই অস্থিরতা কত বড় অর্থনৈতিক ধস নামাবে তা নিয়ে এখন মূল উদ্বেগ। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৈশ্বিক শেয়ার বাজারে বড় ধস নামিয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির আশঙ্কায় ওয়াল স্ট্রিট থেকে দুবাই পর্যন্ত সবখানেই বিনিয়োগকারীরা আতঙ্কিত, যে কারণে পুঁজি বাজার থেকে মূলধন সরিয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও বন্ডের দিকে ঝুঁকছেন বিশ্বের বিনিয়োগকারীরা। ইরানের বিপক্ষে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধের দাবানল এখন আছড়ে পড়েছে বিশ্বের প্রতিটি প্রান্তের স্টক এক্সচেঞ্জে। তেলের দামের ঊর্ধ্বগতি আর সাপ্লাই চেইন বিপর্যয়ে ধুঁকছে বিশ্ব অর্থনীতি। নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, সাংহাই থেকে শুরু করে দুবাই পর্যন্ত বিনিয়োগকারীদের কপালে এখন চিন্তার ভাঁজ। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ায় সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে। যুদ্ধ শুরুর পর থেকে নাসডাক এবং ডাও জোন্স সূচকের পতন বিনিয়োগকারীদের কয়েক বিলিয়ন ডলার লোকসানের মুখে ফেলেছে। তবে সবচেয়ে ভয়াবহ ধাক্কা লেগেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। যুদ্ধের একদম কেন্দ্রবিন্দুতে থাকায় দুবাই এবং আবুধাবি শেয়ার বাজার থেকে মাত্র কয়েক সপ্তাহে উধাও হয়ে গেছে প্রায় 120 বিলিয়ন ডলারের মূলধন। বিশ্লেষকরা বলছেন এই পতনের মূল কারণ জ্বালানি তেল। 4 মার্চ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার পর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে গেছে। এর ফলে পরিবহন এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে শেয়ারের দামে। মুদ্রাস্ফীতির আশঙ্কায় মার্কিন ফেডারেল রিজার্ভ এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক তাদের সুদের হার কমানোর সিদ্ধান্ত স্থগিত করেছে। বিনিয়োগকারীরা এখন ঝুঁকি এড়াতে শেয়ার বাজার থেকে টাকা তুলে স্বর্ণ বা সরকারি বন্ডের মতো নিরাপদ খাতে সরিয়ে নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তবে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ মন্দার কবলে পড়তে পারে। তবে যুদ্ধ বন্ধ হলে বাজার আবারও দ্রুত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ সাদি মার্জান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বন্ধ কুয়েতের আকাশপথ। বিভিন্ন দেশে আটকা পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। কুয়েতের সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ অন্য দেশগুলোয় আংশিক ফ্লাইট চালু হলেও ঢাকা রুটে ছিল অনিশ্চয়তা। অবশেষে স্বস্তির খবর দিয়েছে জাজিরা এয়ারওয়েজ। আগামী 12 এপ্রিল থেকে দাম্মাম হয়ে ঢাকা কুয়েত ফ্লাইট চালু করছে এয়ারলাইন্সটি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নিরাপত্তা সংকটে বন্ধ কুয়েতের বিমানবন্দর, এতে বিপাকে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি হয়ে অন্য দেশে সীমিত ফ্লাইট চললেও বাংলাদেশিদের অপেক্ষা দীর্ঘ হয়। অবশেষে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় 12 এপ্রিল থেকে জাজিরা এয়ারওয়েজ দাম্মাম হয়ে ঢাকা কুয়েত ফ্লাইট চালু করছে। সপ্তাহে 3 দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ সেবা চলবে। অনলাইন বা এজেন্টের মাধ্যমে টিকিট পাওয়া যাবে। আমরা আশা করব এমবাসি এবং বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করে দ্রুত বেগে ভাড়াটা জানি কম করে নেয়, যাতে করে আমরা সাশ্রয়ে দ্রুত আসতে পারি এবং যাইতে পারি। ভিজিট ভিসাধারীদের ট্রানজিট নিয়ম আগে যাচাইয়ের পরামর্শ দেওয়া হচ্ছে। সৌদি আরবের যে ট্রানজিট ভিসার প্রয়োজন হয়, সেই ট্রানজিট ভিসার ব্যবস্থা এই জাজিরা এয়ারলাইন্স করবে এবং সড়ক পথে যাওয়ার জন্য যে বাসের ব্যবস্থা সেটাও তারা করবে। বিশ্লেষকদের মতে রুট চালু হলে যাত্রী ও কার্গো পরিবহন বাড়বে, বাজার সরবরাহ স্বাভাবিক থাকবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বাজারে অস্থিরতার প্রভাব পড়েছে বিমান চলাচলের উপর। ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাওয়ায় একের পর এক জরুরি পদক্ষেপ নিচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ। ফ্লাইট পুনর্বিন্যাস থেকে শুরু করে টিকিটের দাম বাড়ানো, সব পথেই হাঁটছে বিমান পরিচালনাকারী সংস্থাগুলো। ইরান যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে। অর্থনীতির এ অনিশ্চয়তায় চাপ বাড়ছে আকাশপথেও। জ্বালানি সংকটে জরুরি পদক্ষেপ নিচ্ছে এশিয়ার বিভিন্ন দেশের বিমান পরিচালনাকারী সংস্থা। এরই মধ্যে জরুরি অবস্থায় যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় বিমান সংস্থা কোরিয়ান এয়ার। জেট ফুয়েলের খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ খরচ কমানোর পরিকল্পনা নিয়েছে। এ পদক্ষেপের মধ্যে থাকতে পারে বিনিয়োগ স্থগিত, ফ্লাইট কমানো কিংবা ব্যয় সংকোচন। একই চাপে দেশটির এশিয়ান ও এয়ারবুসান এয়ারলাইন্স। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলেও তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশ চীন। বৈশ্বিক জ্বালানি ধাক্কা সরাসরি প্রভাব ফেলছে দেশটির বিমান খাতে। এই পরিস্থিতিতে চীনের এভিয়েশন সেক্টর উচ্চ ব্যয়ের চাপ ও জ্বালানি অনিশ্চয়তায় পড়েছে। এরই মধ্যে ফ্লাইটে ফুয়েল সারচার্জ বাড়িয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। এই অতিরিক্ত চার্জ সরাসরি চাপানো হচ্ছে যাত্রীদের উপর। প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে জাপান। ভারতে এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইট পুনর্বিন্যাস করছে। ফ্লাইট কমারও আশঙ্কা করা হচ্ছে। ভাড়া বাড়িয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, যেখানে জ্বালানি খরচ তাদের মোট ব্যয়ের 30%। জ্বালানি সংকটে ফ্লাইট বন্ধ হতে পারে বলে সতর্ক করেছে ফিলিপিন্সও। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্তে নিহত 29। কৃষ্ণ সাগরের কাছে নিয়মিত মহড়ার সময় দুর্ঘটনা। তাতারস্তানে কারখানায় ভয়াবহ ইসরায়েলি বর্বরতায় আবারও প্রাণ গেল নিরীহ ফিলিস্তিনিদের। উপত্যকাটির জাবালিয়া, খান ইউনিস ও আল মাওয়াসিতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। এর মধ্যেই ইসরায়েলের মৃত্যুদণ্ডের আইন পাশ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। অন্যদিকে এ আইন গাজা ও পশ্চিম তীরে সন্ত্রাসবাদ নির্মূল করবে বলে দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গাজায় সংকটের চিত্রে নেই কোনো পরিবর্তনের আভাস। 2023 সালে শুরু হওয়া এই আগ্রাসনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিলিস্তিনিরা এখনও ইসরায়েলি হামলার শিকার হয়েই যাচ্ছেন। স্থানীয় সময় মঙ্গলবার জাবালিয়া, খান ইউনিস ও আল মাওয়াসি এলাকায় পৃথক হামলায় বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বৈধ করতে ইসরায়েলের বিতর্কিত আইন পাশ নিয়ে গাজাবাসীর মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের জীবনকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে উদ্বেগ জানান তারা। অনেকে মন্তব্য করেন, ইরানের সংঘাতের সুযোগ নিয়ে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের এই রায়কে পক্ষপাতমূলক বলে সমালোচনা করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র হাজেম কাশেম। এ রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং রেড ক্রস সহ সংশ্লিষ্ট সব সংস্থার একটি স্পষ্ট ও কার্যকর অবস্থান প্রয়োজন। বন্দীদের বিষয়ে এই আইন বাস্তবায়ন ঠেকাতে তাদেরকে এগিয়ে আসতে হবে। বিশ্ব যখন ইরানের চলমান সংঘাত নিয়ে ব্যস্ত, সেই সুযোগে দখলদার শক্তি এই আইন প্রয়োগ করে এই অপরাধ ঘটানোর সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়ে বলেন, এই আইনের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ দমন করা হবে। আমরা ইতিহাস সৃষ্টি করেছি। এখন থেকে পশ্চিম তীরের প্রতিটি মা জানবেন, তার ছেলে যদি হত্যা করতে বের হয় তার জন্য একটাই শাস্তি, ফাঁসি। আর আমি সেই সব ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বলতে চাই, আমরা ভয় পাই না, আমরা নতি স্বীকার করি না। যে সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে বের হবে তার শেষ গন্তব্য হবে ফাঁসির মঞ্চ। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় 390 জনেরও বেশি সহকর্মী নিহতের ঘটনায় একটি স্বাধীন ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন
জাতিসংঘ শরণার্থী সংস্থার বিদায়ী প্রধান ফিলিপ লাজারিনি ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েলকে গণহত্যার লাইসেন্স দেওয়া হয়েছে। তার মতে শুধু জাতিসংঘ শরণার্থী সংস্থা নয়, অন্যান্য জাতিসংঘ কর্মীদের মৃত্যু একই তদন্তের আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি গাজায় সংস্থাটির স্থাপনা ব্যাপকভাবে ধ্বংস হওয়ার বিষয়টিও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রুশ অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 29 জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে কৃষ্ণ সাগরের কাছে নিয়মিত মহড়ার অংশ হিসেবে টহল দিচ্ছিল সামরিক বিমানটি। তবে সন্ধ্যা 6টার দিকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিধ্বস্তের খবর পাওয়া যায়। অ্যান্টোনভ 26 মডেলের বিমানটিতে 23 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। তাদের কেউই বেঁচে নেই বলে জানা গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর পেছনে ইউক্রেনের কোনো হাত নেই বলেও জানানো হয়। রাশিয়ার তাতারস্তানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। রাশিয়ার সিনথেটিক রাবার ও প্লাস্টিক উৎপাদনকারী কারখানার একটি ইউনিটে মঙ্গলবার গ্যাস বিস্ফোরণ ঘটে। তাতারস্তানের স্থানীয় মেয়র রাদমির ভেলিয়াভ জানিয়েছেন, আশপাশের আবাসিক ভবনের জানালা ভেঙে যায়। কোম্পানি সিবোর জানিয়েছে, কারখানার প্রধান উৎপাদন ইউনিটগুলো স্বাভাবিকভাবে চলছে। আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণে স্থানীয় বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। কর্তৃপক্ষ বাতাসের মান পরীক্ষা করছে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য কোনো পরিবেশগত হুমকি শনাক্ত করা হয়নি বলেও জানানো হয়। তুরস্ক উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ডুবে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় এ দুর্ঘটনা ঘটে। কোস্ট গার্ডের ধাওয়ার কারণে তুরস্কের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের কাছাকাছি গিয়ে নৌকাটি ডুবে যায়। দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। 21 জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। প্রতি বছর গ্রিক আইল্যান্ডের এই রুট ব্যবহার করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বহু মানুষ ইউরোপে প্রবেশের চেষ্টা করে। আন্তর্জাতিক সময়। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। বাকযুদ্ধ এখন রীতিমতো সংঘর্ষের পর্যায়ে। ভোটের আগেই নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে 291 জন প্রার্থীর পক্ষে জোরদার প্রচার শুরু করেছেন। নির্বাচনী জনসভা, রোড শো সবখানেই তাদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি 2021 সালের পর থেকেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে ধারাবাহিক লড়াই চালিয়ে যাচ্ছে। গত নির্বাচনে ম্যাজিক সংখ্যা না পেলেও ভোটের হার ও আসন বাড়িয়েছিল দলটি। এবার আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে শীর্ষ নেতারা প্রচারে নেমেছেন। দাবি করছেন, এবার পরিবর্তন নিশ্চিত। 294 আসনের বিধানসভায় 145-এর ম্যাজিক সংখ্যা ছুঁতে দুদলের লড়াই এখন তুঙ্গে। এই লড়াইয়ের প্রধান অস্ত্র হিসেবে উঠে এসছে পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকি। বিজেপি নেতারা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়ে মমতার প্রচারের নিষেধাজ্ঞা দাবি করেছেন। অন্যদিকে ভোটার তালিকায় অবাঙালি ভোটারদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলও। নির্বাচন ঘিরে উত্তেজনা তাই এখন প্রশাসনিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। এরা ধর্মের নামে প্রচার করে আর ধর্মকে বিপদে ফেলে দেয়। এরা কোনো ধর্ম মানে না, এরা হচ্ছে বক ধার্মিক, ধর্মকে বিক্রি করে। আমরা ধর্মকে ঘরে রাখি, এরা ধর্ম বেচে খায় আর আমরা মানবিকতার জন্ম দিই। এটা ওদের সাথে আমাদের তফাৎ। ভোটার তালিকা সংশোধন ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে প্রতিদিনই। কলকাতার স্ট্যান্ড রোডে ভারতের নির্বাচন কমিশন দপ্তরের সামনে তৃণমূল সমর্থকদের বিক্ষোভে এদিন উত্তেজনা ছড়ায়। সেখানে বিজেপি সমর্থকরা পৌঁছে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনাও ঘটে, যা ভোটের আগে পরিস্থিতিকে আরো অস্থির করে তুলেছে। কেন ইট ছুটছে?
ওদের কি দাবি? আমাদের তো দাবি আছে ফর্ম 6 নিয়ে। ইলেকশন কমিশনের বাইরে আমরা একটা দাবি নিয়ে দাঁড়িয়ে আছি। পুলিশ ওদের রক্ষা করছে, আমাদেরকে আটকাচ্ছে আর ওদেরকে বসার সুযোগ দিয়েছে। ভিন রাজ্যের ভোটারদেরকে নিয়ে ফর্ম 6 জমা করিয়ে এইভাবে বাংলার গণতান্ত্রিক অধিকারকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না। 2 দফায় অনুষ্ঠিত হচ্ছে ভোট। 13 এপ্রিল প্রথম দফা, 29 এপ্রিল দ্বিতীয় দফা আর 4 মে প্রকাশ হবে ফলাফল। हमारा रिक्वेस्ट है, अपील है सबको कि पीसफुल एटमॉस्फेयर में इलेक्शन हो और सब लोग जाके वोट दे के आए। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। या रिमोटली যুক্তরাষ্ট্র আলোচিত চার্লিকার হত্যা মামলায় গুলির সঙ্গে মিলছে না অভিযুক্তের রাইফেল। মার্কিন এই রক্ষণশীল কর্মী হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রশ্ন তুলে ধরেছেন অভিযুক্ত টেইলর রবিনসনের আইনজীবীরা। তাদের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির অংশবিশেষকে সন্দেহভাজনের রাইফেলের সঙ্গে নিশ্চিতভাবে মেলাতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ। এই যুক্তি দেখিয়ে প্রাথমিক শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন তারা, যাতে ফরেনসিক বিশ্লেষণ আরও খতিয়ে দেখা যায়। চার্লি কার্ক গুলিবিদ্ধ হওয়ার 2 দিনের মধ্যে গ্রেফতার হন রবিনসন। দেখছেন আন্তর্জাতিক সময়। জাপানের টোকিওতে দল বেঁধে চেরি ব্লসম দেখার ধুম পড়েছে। সাদা গোলাপি এই ফুল দেখতে ভিড় করছেন পর্যটকরা। অনেকেই নৌকা ভাড়া করে নদীর তীরের সৌন্দর্য উপভোগ করছেন। তবে জ্বালানি তেলের দাম বাড়ায় লাভ তুলনামূলক অনেক কম বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। জাপানের টোকিও শহরে শুরু হয়েছে চেরি ফুল দেখার ঐতিহ্যবাহী হনামি মৌসুম। বসন্ত এলেই শহরের বিভিন্ন স্থানে সাদা গোলাপি ফুলে ঢেকে যায় গাছ, আর সেই সৌন্দর্য দেখতে ভিড় জমায় পর্যটক ও স্থানীয়রা। বিশেষ করে মেগুরো নদীর তীরে এই দৃশ্য হয়ে ওঠে আরও আকর্ষণীয়। এই সৌন্দর্য উপভোগে অনেকে বেছে নিচ্ছেন নদী ভ্রমণ। ছোট নৌযানে করে যাত্রীরা প্রায় 1 ঘন্টায় মেগুরো নদীর 2 তীরের চেরি ফুল উপভোগ করছেন। নদী ভ্রমণে অংশ নেওয়া এসব পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার শান্তভাবে প্রকৃতি উপভোগ করছেন। আবহাওয়া আর চেরি ফুল উপভোগ করার জন্য এটি সত্যিই একটি দারুণ উপায়। এই ব্যস্ত মৌসুমেই বাড়তি চাপ তৈরি করেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। নদী ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান জানান, এই সময়ে তাদের জ্বালানি ব্যবহার সবচেয়ে বেশি থাকে, ফলে খরচ বেড়েছে। এটাই আমাদের বছরের সবচেয়ে ব্যস্ত সময়। চেরি ফুলের মৌসুম শুরুর ঠিক আগে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে, যা আমাদের জন্য বড় ধাক্কা। এই সময়ে আমাদের জ্বালানি ব্যবহার সবচেয়ে বেশি থাকে, তাই খরচের চাপও বেড়েছে। তবে পর্যটকদের কথা মাথায় রেখে এখনও টিকিটের দাম বাড়ায়নি কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমিরাতে ড্রোনের আঘাতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির। শর্ত ছড়ায় 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার সমাপ্তি চায় তেহরানও। ইরান যুদ্ধের আড়ালে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা। খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় একের পর এক বিমান হামলা। একদিনে নিহত 6। মৃত্যুদণ্ডের আইন পাশে আতঙ্কে ফিলিস্তিনিরা। এবং ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্তে নিহত 29। কৃষ্ণ সাগরের কাছে নিয়মিত মহড়ার সময় দুর্ঘটনা। তাতারস্তানে কারখানায় ভয়াবহ আগুনে 2 জনের প্রাণহানি। এ ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ ইনাম। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।